বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে বিশেষ সিচুয়েশনে পড়া শুরু করেছিলাম সেখানে আমাদের পদার্থ এবং রসায়নের কিছু বেসিক ধারণা দরকার ছিল, সেটা কিন্তু তখন সময়ের স্বল্পতার জন্য অত ভালো করে শেখানো যায়নি, কারণ তখন ক্লাসের পড়ার চাপ ছিল। ক্লাসের পড়াগুলো ডে বাই ডে কন্ট্রোল করতে হতো। তো যে কারণের জন্য তোমার এই পড়াগুলো যতটা সুন্দর করে বোঝা দরকার সেটি কিন্তু হয়নি। তো এখন তুমি যদি আমার সাথে একটু সহযোগিতা করো, তো আশা করা যায় যে এখন আমি সেইগুলোকে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ইনশাল্লাহ অনেকটা রিকভারি করে নিতে পারবো। ঠিক আছে? তো এখন ওই যোজনীর চার্ট যেরকম তোমাকে শিখাইছি, সেটা তো আমি মনে হয় লিখে লিখে দিছিও। তো আমার কথা হচ্ছে যে আমাদের যোজনীর চার্টের উপর তো নিয়ন্ত্রণ রাখতেই হবে। এর পাশাপাশি আমরা প্রথম থেকে প্রতীক, সংকেত, সমীকরণ এবং সর্বশেষ এটি রাসায়নিক বিক্রিয়াটা তুমি নিজের মতো করে যেন করতে পারো, সেই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি এখানে তৈরি হতে হবে। এটা হলো রসায়নের ক্ষেত্রে। আর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তুমি একটা অঙ্ক পড়ে যেন নিজের থেকে সেটি সলভ করতে পারো, নিজেই যেন তার সূত্র লিখতে পারো, তার সাইড নোট বসাতে পারো, তার মান বসাইতে পারো। শুধু তোমার প্রবলেম হবে ক্যালকুলেশন করে রেজাল্ট আনা, সেখানে হয়তো একটু কিছু প্রবলেম হতে পারে। আর বাকি অন্য কোনো জায়গায় কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য তোমার পড়াটাকে সেইভাবে করা দরকার। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কি সেই সেই বেসিক পড়াগুলো A to Z কমপ্লিট করতে ইচ্ছুক কিনা? জি স্যার। হ্যাঁ, তুমি দেখো, এই এগুলো যদি বেসিক গুলো যদি কমপ্লিটলি ওকে করো, তাহলে এই যে ফিজিক্স কেমিস্ট্রির যে কঠিন কিছু কিছু জিনিস তোমার হয়তো লাগতেছিল, এ, সেই কঠিনগুলো ইনশাল্লাহ আর থাকবে না। তখন দেখবা তুমি ফিজিক্স কেমিস্ট্রিটা অন্যান্য সাবজেক্টের মতোই, মানে খুব সহজ হয়ে যাবে আর কি। তো এটা আসলে হয় কি যে ক্লাস 8 থেকে যখন একজন স্টুডেন্ট পড়া শুরু করে, সে কিন্তু ডিসেম্বর থেকে প্রাইভেটটা শুরু করে। তো ডিসেম্বরে এবং জানুয়ারি এই 2 মাস ফিজিক্স কেমিস্ট্রির বেসিক পড়ে সে যখন ফেব্রুয়ারি থেকে মূল পড়াটা শুরু করে, তখন দেখা যায় যে তার পড়ার যে গতি থাকে বা পড়ার যে বোঝার ধরন থাকে, এটা কিন্তু অন্যান্য স্টুডেন্টের চেয়ে ভালো থাকে। তো তুমি আমার কাছে পড়া শুরু করেছো এপ্রিল মাস থেকে, এই কারণের জন্য তোমাকে কিন্তু ওই শুরুর দিকে যে বেসিক গুলো এটা কিন্তু খুব ভালোভাবে শিখাতে পারিনি। এবং তুমি হয়তো ইতোপূর্বে 2-3টা ক্লাস করছো যৌথভাবে, মনে পড়ে কি এগুলো কিন্তু সেখানে শিখাই দিছিলাম? মনে পড়ে এই যে এই জি সংকেত, স্যার। প্রতীক, এবং এগুলো শেখার পর কি তোমার মনে হচ্ছিল না যে এগুলো যদি পরিপূর্ণরূপে শিখি তাহলে আশা করা যায় যে তোমার এই দৈন্য দশা আল্লাহর রহমতে কেটে যাবে? যাবে না? জি স্যার। হ্যাঁ, আমি সেটাই করতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমি তোমার কালকে বাসায় কাজ করার জন্য শুধুমাত্র একটা যোজনীর চার্ট তোমার আমি বাসায় রিভিশন করতে দেব। এটা 5 থেকে 10 বার তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, অধাতুর চার্ট। এই অধাতুর চার্ট কি তোমার খাতায় অথবা এমনি ভিডিও অথবা স্ক্রিনশটে লেখা আছে না? অধাতু চার্ট হ্যাঁ। মানে এখন যেটা দেখাচ্ছেন এরকম কি? না না, এরকম না, ওই যে আমি যেভাবে দেখাচ্ছি এটা না, এটা তো এটা আরো মানে পরে। অল্প করে, হ্যাঁ 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 আছে। হ্যাঁ, ওই যে যোজনী 1 2 3 4 করে হাইড্রোজেন, ক্লোরিন, হ্যাঁ হ্যাঁ ফ্লোরিন, হ্যাঁ ব্রোমিন। হ্যাঁ, ওই হ্যাঁ অধাতুর আছে। চার্টে প্রায় প্রায় 10 থেকে 11টার মতো মৌল আছে। ওই 10 11টা মৌলের তুমি 5 থেকে 10 বার বাসায় প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস করে সেটার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। এবং প্র্যাকটিসটা এমন ভাবে করবা যেন ওটা একবারে সেই রকম আত্মস্থ হয়।
এবং বারবার জি লিখলে যে স্যার। আত্মস্থ হয়, এটা তো তুমি নিজেও স্বীকার করবা যে হ্যাঁ লিখলে আয়ত্ত হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এই, তাহলে আমি তোমার জন্য মোটামুটি 3 দিন সময় দিচ্ছি। কালকের জন্য অধাতু, পরের দিনের জন্য ধাতু, তারপরের দিনের জন্য যৌগমূলক। এই 3 দিনে 3টা পার্ট তুমি কমপ্লিট করবে। আর এখানে আমি গত দিনগুলোতে যা পড়াছি সেটার উপরেই আমি এখান থেকে পড়াটা শুরু করছি। এটা কেমিস্ট্রিটা বেশ কিছু দূর আগায় নিয়ে পরে আমি ফিজিক্সেরটা দেখাবো। আর ফিজিক্সের বেলায় তোমাকে যে স্বনির্ভরটা করার আমি চেষ্টা করব, এটা আমি তোমাকে এখানে একটা বেসিক আকারে দেখাই। মনে করো একটা অঙ্ক, মানে তুমি অঙ্ক পড়ে সাইড নোট লিখলে, সাইড নোটে মান আসছে, ইউ এর মান কি এটা দেওয়া আছে, ভির মান কি এটা দেওয়া আছে, এস এর মান কি এটা দেওয়া আছে, টি ইজিক্যাল টু হোয়াট, মানে এই টির মানটা দেওয়া নেই। এখন প্রশ্ন হলো ইউটা কি? ইউ হলো আদিবেগ, এটা দেওয়া আছে মনে করো, এটা আছে 5 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। শেষ বেগ হয়েছে 15 মিটার পার সেকেন্ড, এটাও দেওয়া আছে। আর অতিক্রান্ত দূরত্ব হলো 200 মিটার, এটাও দেওয়া আছে। তা আমাকে বলা হচ্ছে টি ইজিক্যাল টু হোয়াট, আর পরবর্তীতে আরেকটা জিনিস জানতে চাওয়া হয়েছে, এ ইজিক্যাল টু হোয়াট। আমি এরটা পরে করব, আগে আমি দেখব যে টি ইজিক্যাল টু হোয়াট এই সমীকরণটা আমি কেমনে করব। আমার কথা কি বুঝতে পারছো? কথা বলো। আমি যে এখানে লিখলাম এই কথাগুলোতে কোনো প্যাচ লাগলো কি? কোনোদিন বুঝতে কষ্ট হলো? এটা ইউ মানে আদিবেগ, ভি মানে শেষ বেগ, এস মানে সরণ বা দূরত্ব, টি মানে সময়, এগুলো অঙ্কে দেওয়া আছে। আমি সাইড নোটে সেটা লিখলাম। লিখে এখন তোমাকে বলা হচ্ছে টি ইজিক্যাল টু হোয়াট, মানে টির মান বের করতে হবে। কথা বুঝছো কি? জি স্যার। এখন টির মান কেমনে বের করব দেখো তো। এই 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 কয়টার মধ্যে কি এ আছে? এ- কি? এ এ না। এ নাই। হয়তো গবেষণার নিচে আছে, নিচে, ওই জন্য তো ওটা আলাদা করে দিলাম। এখন তুমি ভাবো যে হ্যাঁ মনে হ্যাঁ। করো এ ওখানে নাই, তাহলে এ মুক্ত সমীকরণ হলো এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু হলো টি, ইন্টু হলো টি। তাহলে তুমি এখন মনে মনে দেখো তো এর নিচে কি এক আছে না? এস এর নিচে, কথা বলো, এস এর নিচে কি মনে মনে এক আছে না? জি স্যার। ওই এক দিয়ে আমি কি ইউ এবং ভি কে গুণ করতে পারি, ইউ প্লাস ভি ইন্টু টি, এটাকে আমি এক দ্বারা গুণ করতে পারি, গুণন এক, সমান হলো এই 2 দিয়ে গুণ হবে কাক, এই যে এস হোক না, কোনাখানি গুণ 2s। দেখো তো লেখা যায়? কোনাখানি গুণ, এই যে দেখো কোনাখানি গুণ বলো না, এ ভাগ বি সমান যদি সি ভাগ ডি হয়, তাহলে কোনাখানি গুণ মানে কি? এই এর সাথে কি গুণ হবে কত? ডি না, এ ডি। আর কার সাথে গুণ হবে? বির সাথে সি গুণ হবে। তাহলে এ ডি সমান কত? বিসি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই জায়গাতে তোমার একটা জায়গায় প্রবলেম হচ্ছে, আমি নিজে বলে দিচ্ছি। এই টিটা তুমি উপরে আছে ধরে নিবা, যেমন লেখা হয় হাফ অফ এ, এই মাঝখানে এ থাকা মানে এই এটা কোথায় আছে? উপরে আছে। কোথায় আছে? উপরে আছে। তাহলে এই টিটা আসলে কোথায় আছে? উপরে আছে, আর মনে মনে আর নিচে এক আছে।
দেখো তো এখন বুঝতে মানে কোনো কষ্ট হচ্ছে কি? কথা বলো। না স্যার। আচ্ছা, তাহলে এই লাইনটা কি বুঝতে পারছো? এই লাইনটা। জি স্যার। আচ্ছা, আমি বলো তো এই টিটা এই পাশে নিলাম কেন? কারণ আমি টির মান বের করব। কি করব? আমি টির মান বের করব। বের করবো। তাহলে টি সমান কি হবে? টি সমান হবে হলো ওই 2s টা তো এখানে আসি, ভাগ হলো কি ইউ প্লাস এই এই অংশটা ভাগ হয়ে যাবে না? ইউ প্লাস ভি, এই অংশটা ভাগ হবে। আমাকে এই এক লেখা লাগবে? না। আচ্ছা, তাহলে দেখো তো এরকম হলো না? তাহলে এখন 2s, 2 গুণন কত? 200। 2 গুণন 200 ভাগ ইউ প্লাস ভি, মানে 5 যোগ 15, তাহলে সমান কি 400? 400 এরকম। এরকম কি দেখো তো? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, যে আমার এই রকম ক্ষেত্রে মান বের করতে আর কোনো প্রবলেম হবে? যে রেজাল্টই হোক, একটা রেজাল্ট আসবি তো। আমি রেজাল্ট আসলো লিখে দিলাম, কাজ শেষ। এখনো তো তুমি চিন্তা করেছো স্যার যদি রেজাল্ট না মেলে, কোনো কারণে যদি তোমার ক্যালকুলেশনে অনিচ্ছাকৃত ত্রুটি হয়, তোমার যদি নিয়ম সঠিক থাকে, যদি 3 নম্বরের অঙ্ক হয়, এরপরেও তুমি এখানে 2 পাবা বোর্ডের নিয়ম অনুসারে। স্কুলে তোমাকে 2 নাও দিতে পারে, কিন্তু বোর্ডে তোমাকে 2 দেবে। কারণ কেন দেবে? কারণ এই সূত্র লেখা সঠিক, এই সাইড নোট লেখা সঠিক, এই মান বসায় ক্যালকুলেশন করতে গিয়ে তোমার কোনো জায়গা ভুল হয়েছে। সুতরাং এই যে ক্যালকুলেশনের এখানে যে ভুল, সেখানে আছে 1 নম্বর। এই যে সূত্রতে আছে 1 নম্বর, এই যে সাইড নোটে আছে 1 নম্বর। এই সূত্র হলো তোমার জ্ঞান, সাইড নোট হলো অনুধাবন, আর এই ক্যালকুলেশন করে রেজাল্ট হলো তোমার প্রয়োগ। তোমার প্রয়োগে ভুল হয়েছে। তোমার সূত্র সঠিক, তোমার অনুধাবন সঠিক, শুধু প্রয়োগে ভুল। তো প্রয়োগে ভুল হলে 1 নম্বর কাটা যায়। তাহলে এই কারণে তুমি 3-এর মধ্যে 2 পাবা। তাহলে একটা অঙ্ক কোনো কারণে ভুল হলেও আমি কিন্তু 2-এর মধ্যে 3 পাচ্ছি। আমি কিন্তু ভুল করতে বলছি না। কিন্তু যদি কোনো কারণে আহ এরকম ভুল হয়ে যায়, তাহলেও তুমি 2 পাবা। তাহলে তোমার অঙ্কের নিয়মটা শেখা দরকার, না অঙ্ক ওই রকম সৃজনশীল ধরে ধরে মুখস্থ করা দরকার, কোনটা? শিখা দরকার। তাহলে নিয়ম ভাই শিখলে সামনে তোমার, আসো তো। নিয়ম যদি তুমি শেখো, তাহলে এরকম অঙ্ক, বহু অঙ্ক যখন পরীক্ষায় আসবে, চিরেই আসুক, অঙ্ক পড়বে, সাইড নোট লিখবা, সূত্র লিখবা, মান বসাবা, রেজাল্ট নিয়ে আসবা। তাতে রেজাল্ট যা আসে আসুক। বুঝতে পারছো কি? এইভাবেই কিন্তু পরীক্ষাতে অঙ্ক সবাই করে দিয়ে আসে। হ্যাঁ, এখানে দক্ষতার উপরে কেউ হয়তো অঙ্কটা 100-র মধ্যে 100 ভাগ কারেক্ট করে, কারো কারো ক্ষেত্রে হয়তো সামান্য ভুল ত্রুটি হয়। কিন্তু আমি বলতেছি এই যে সামান্য ভুল ত্রুটিটা বেশিরভাগ ক্ষেত্রেই স্যারেরা এটি মার্জনা করে, যে না, স্টুডেন্ট ঠিকই করছে, হয়তো সামান্য ক্যালকুলেশনে কোথাও ভুল করে হয়তো রেজাল্টটা আসেনি। বুঝতে পারছো কি? এই এই জায়গাগুলো কিন্তু স্যারেরা অনেকটাই ছাড় দেয়। এবং আমি বলবো যে তুমি এইভাবে অঙ্ক শেখো, অঙ্ক আয়ত্ত করো, অঙ্কের ওপর দখল নাও। তাহলে কি হবে? তুমি যে কোনো ভাবে অঙ্ক আসুক পরীক্ষায়, ইনশাল্লাহ অঙ্ক করতে পারবে। তাহলে তখন তোমার কি আর এই সৃজনশীল নিয়ে, এই ফিজিক্সের অঙ্ক নিয়ে কোনো টেনশন করতে হবে?
কথা বলো। তাহলে কি টেনশন করতে হবে? না স্যার। আচ্ছা, তাহলে আমি এখান থেকে পড়া শুরু করব। তুমি এই যে নিয়মগুলো একটু দেখো তো। আমি এগুলো মনে হয় তোমাকে পড়াইছিলাম। এই যে এদের সংকেত লেখার নিয়মাবলী, এই নিয়মগুলো একটু দেখো মনে আছে কিনা। মনে না থাকলে আমি এটা আবার বলে দিচ্ছি। একটু দেখো, জাস্ট 1 মিনিট দেখো। তোমার এই নিয়মগুলো কি মনে আছে? যদি মনে না থাকে তাহলে আমি আবার এটা একটু বুঝাই দিয়ে পরের পরের পৃষ্ঠায় যাই। স্যার না, মনে আছে, মানে দেখলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই নিয়মগুলো এটা কিন্তু সাধারণ নোটে নেই। একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি এটা একটু বুঝাই দিচ্ছি, হ্যাঁ বুঝাই দিয়ে পরের পৃষ্ঠায় যাই। ঠিক আছে, স্ক্রিনশট দিছ? জি স্যার। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হয়েছে এটা আমি পরে বোর্ড শেয়ার করে দেখাচ্ছি। যে বলা হচ্ছে যে সংকেত লেখার নিয়মাবলী। কার সংকেত লিখবো? মৌলের সংকেত। তাহলে সংকেতটা দু রকম হয়, একটা মৌলের সংকেত, একটা যৌগের সংকেত। তো মৌলের সংকেতের মধ্যে প্রথম আছে হলো ধাতুর সংকেত। তা সংকেত লেখার জন্য কি জানতে হবে? প্রথম জানতে হবে তার হলো প্রতীক। এই যে দেখো, এই যে প্রতীকটা জানতে হবে। তারপরে কি জানতে হবে? কতটি পরমাণু আছে সেটা জানতে হবে। এটা এখন দেখো, আমি এখানে একটু লিখে দেখাই। মনে করো সংকেত লিখিত ক্যালসিয়ামের, তাহলে ক্যালসিয়ামের আগে প্রতীক লিখতে হবে। সংকেত লিখিত অক্সিজেনের, তাহলে অক্সিজেনের আগে প্রতীক লিখতে হবে। সংকেত লিখিত ফসফরাসের, তাহলে ফসফরাসের আগে প্রতীক লিখতে হবে। সংকেত লিখছো তুমি সালফারে, তাহলে সালফারের আগে প্রতীক লিখতে হবে। আগে ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজ, সেকেন্ড কাজটা হলো যে ক্যালসিয়ামের প্রতীক এবং সংকেত একই হয়। কারণ ধাতুর ক্ষেত্রে অজানা সংখ্যক পরমাণু থাকে। আর এই অজানা সংখ্যক পরমাণুর ক্ষেত্রে যে নিয়মটা থাকে, সেক্ষেত্রে এর প্রতীকও যা সংকেত তাই। অর্থাৎ ক্যালসিয়ামের প্রতীকও সিএ, সংকেতও সিএ। অক্সিজেনের বেলায় কি হয় তোমার মনে আছে? গ্যাসীয় এবং সক্রিয় 7টা মৌলের বেলায় ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মনে পড়ে কি? এগুলোর বেলায় টু হয়, এরকম না? O2, তারপরে কি N2, I2, Cl2, কি মনে পড়ে? এরকম কিন্তু হয়। জি স্যার। আর ফসফরাসের প্রতীকও যা সংকেতও তাই।
ফসফরাসের প্রতীকতা সংকেত তাই, কিন্তু বর্তমানে একটা ব্যতিক্রম হচ্ছে, ফসফরাসের বেলায় এখানে P4 লেখা হচ্ছে। এটার ব্যবহার খুব বেশি নাই, কিন্তু এখনো আমরা পি লিখি, কিন্তু এটা অনেক সময় ইয়েতে আসে, এই যে এমসিকিউ এ আসে। এস এর বেলাও কিন্তু তাই, এস এর মানে সালফারের বেলায় সংকেত এসি লেখা হয়, কিন্তু এটার এখন বর্তমানে আরেকটা প্রয়োগ আছে, সেটা হলো S8। এটা মনে রাখো কিন্তু, S8 এটা কিন্তু নৈর্ব্যক্তিকে আসে, যে সালফারের বিশেষ ধরনের সংকেত কি S8। তারপর আরেকটা সংকেত শিখে দিচ্ছি, অক্সিজেনের, অক্সিজেনের আরেকটা বিশেষ সংকেত আছে, এটা হলো O3। এটা হলো O3টা কি? O3 হলো তোমার ওজোন। এই যে O3 হলো ওজোন, এটার নাম হলো ওজোন। ওজোনের নাম শুনছো? ওজোন স্তর, কথা আমরা বলি না যে বায়ুমণ্ডলের উপরে ওজোন স্তর আছে? শুনছো ওজোন স্তরের নাম? কথা বলো। বায়ুমণ্ডলে ওজোন জি স্তরের নাম স্যার। শুনছো? এই ওজোন স্তর বর্তমানে আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। এই ওজোন স্তর আমাদের পৃথিবীতে যে সমস্ত রশ্মিগুলো আসে সূর্য থেকে, তার মধ্যে আলট্রা ভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি সহ বেশ কিছু রশ্মি থাকে যারা খুবই ক্ষতিকর, তাদেরকে এই ওজোন স্তর শোষণ করে, শোষণ করে আমাদের কাছে নিরাপদ রশ্মি পাঠিয়ে দেয়। এখন এই ওজোন স্তর যদি ফুটা হয়ে যায়, ধরো এই যে এটা হলো আমাদের পৃথিবী, এটা হলো পৃথিবী, চারদিকে ওজোন স্তর দিয়ে ঘেরা আছে। এখন এই ওজোন স্তর যদি ফুটা হয়ে যায় বা কোনো জায়গা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে এই দিক দিয়ে ওই ভয়ঙ্কর রশ্মিগুলো পৃথিবীতে চলে আসবে, এসে পৃথিবীর মানুষের, পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করছে তাদের ক্যান্সার সহ নানা রকম দুরারোগ্য ব্যাধি হয়ে যাবে। তো এই ধরনের ভয়াবহ বিপদের মধ্যে আমরা কিন্তু পড়ে যাব। এই জন্য আমাদের অবশ্যই পরিবেশ বান্ধব কর্মসূচি নিতে হবে, বেশি বেশি গাছপালা লাগাতে হবে, কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, এই বিষয়গুলো দিকে মনোনিবেশ করতে হবে। কি বুঝতে পারছো? এগুলো মনে থাকবে তো? এগুলো তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমার মোবাইলে একটু স্ক্রিনশট দিয়ে নাও এটা। স্যার নিছি। আচ্ছা, এখন আসো যে পরের পৃষ্ঠার নিয়মগুলো আমরা একটু দেখি। এখান থেকে আগে একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এগুলো ওয়ান বাই ওয়ান বুঝাই দিচ্ছি। আচ্ছা, নিশ্চয় মনে হয়। জি স্যার। দেখো, অধাতুর সংকেত, অধাতুর সংকেত দুভাবে লেখা হয়, এটি লেখাও আছে। সেই দুটা নিয়ম কি কি আমরা একটু দেখি। ফার্স্ট নিয়ম, যেগুলো অধাতু কঠিন, এই কঠিন অধাতুর ক্ষেত্রে নিয়মটা হলো এর অণুতে অজানা সংখ্যক পরমাণু থাকে। এই যে দেখো লেখা আছে অজানা সংখ্যক পরমাণু থাকে, সেই কারণের জন্য এর প্রতীকও যা হয় এর সংকেতও তাই। এই যে দেখো, প্রতীক সি, সংকেত সি, প্রতীক এস, সংকেত এস। এই যে বর্তমানে এস এর যে ব্যতিক্রম আছে, পির যে ব্যতিক্রম আছে, সেটা কিন্তু আমি একটু আগে লিখে দিলাম।
বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ফাইন। পরেরটা দেখো। এই যে মৌলের প্রতীক, এই যে টু টু হওয়ার নিয়ম, এই যে 7টা মৌলের বেলায় টু টু হয়। অক্সিজেন লেখে O2, গ্যাসীয় এবং সক্রিয়। তারপরে হলো কি, হাইড্রোজেন লেখে H2, সি লেখে Cl2। এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার, এই যে সক্রিয় মৌল, এই কথার মানে কি? এই কথার মানে হলো এরা অন্যের সাথে দ্রুত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেহেতু দ্রুত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই জন্য এদেরকে বলা হয় সক্রিয়। কি বলা হয় এদেরকে? সক্রিয়। যেমন দেখো, এখানে কিন্তু নিষ্ক্রিয় মৌল আছে। এই যে নিয়ন, এটাও একটা গ্যাস, এ কিন্তু কারোর সাথেই বিক্রিয়া করে না। আর্গন, এটাও একটা গ্যাস, এ কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না। তার মানে গ্যাসীয় মৌল দুই রকম হয়, একটা সক্রিয় আর একটা হলো নিষ্ক্রিয়। সক্রিয় মৌল বিক্রিয়া করে, আর নিষ্ক্রিয় মৌল কোনো বিক্রিয়া করে না। বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো, যারা রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসগুলো কখনোই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই কারণের জন্য এদের প্রতীক এবং সংকেত একই হয়। এই যে দেখো, হিলিয়ামের প্রতীকও He, সংকেত He। আর্গনের প্রতীকও Hr, সংকেত Hr, মানে সরি Ar। তারপরে নিওনের প্রতীক হলো Na, সংকেত হলো, সরি Ne, সংকেত হলো Ne। এখন আমরা দেখব হলো যৌগের সংকেত লেখার নিয়ম। তা আমরা এখন পর্যন্ত যা শিখেছি সেটি হলো, সেটি কি শিখছি বলো তো? সেটা শিখলাম মৌলের সংকেত লেখার নিয়ম। কার সংকেত লেখার নিয়ম? মৌলের। এখন আমরা শিখব যৌগের সংকেত লেখার নিয়ম। তাহলে একটা যৌগের সংকেত লেখার জন্য কি কি জিনিস দরকার হয়? দেখো, এখানে সবগুলো কিন্তু লেখা আছে। এই যে স্টার দিয়ে দিয়ে দেওয়া আছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা। 1 নম্বর, 1 নম্বর দরকার হবে তোমার হলো জানতে হবে এটা কি কি দিয়ে তৈরি। ওই সংকেত যা লিখবো সেটা কি কি দিয়ে তৈরি সেটা আগে জানতে হবে। 2 নম্বর জানতে হবে যে তার যোজনী কত। 3 নম্বর, যৌগটিতে কোনো ধনাত্মক মৌল বা মূলক আছে কিনা সেটা জানা লাগবে। তারপরে কি করব, ওই ধনাত্মকটাকে শুরুতে লিখবো আর ঋণাত্মকটাকে পরে লিখবো। তারপর কি করব, এদের মধ্যে যোজনীর বিনিময় করব। তা আমি এই কয়টা জিনিস এখানেই উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করো। যেমন দেখো, তোমাকে বলা হলো যে অ্যালুমিনিয়াম অক্সাইড লেখো। তো তুমি অ্যালুমিনিয়াম লিখলে, অক্সাইডের অর্থ হচ্ছে সেটা অক্সিজেন। এখন এখানে একটা জিনিস শেখা হলো যে বিক্রিয়া করার পূর্বের নাম হলো অক্সিজেন, আর বিক্রিয়া করার পরের নাম হলো অক্সাইড। মনে থাকবে, বিক্রিয়া করার পূর্বের নাম হলো অক্সিজেন, কিন্তু বিক্রিয়া করার পরের নাম হলো অক্সাইড। এই যে দেখো লেখা আছে অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একটু হেল্প করো তো। অ্যালুমিনিয়ামের যোজনী কার ঘাড়ে যাবে, অক্সিজেনের ঘাড়ে না অ্যালুমিনিয়ামের ঘাড়ে? অ্যালুমিনিয়ামের অক্সিজেন এখানে। অক্সিজেনের ঘাড়ে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী যাবে অক্সিজেনের ঘাড়ে, ফাইন। আর অক্সিজেনের যোজনী কার ঘাড়ে আসবে? অ্যালুমিনিয়ামের ঘাড়ে। এই অক্সিজেনেরটা অ্যালুমিনিয়ামের ঘাড়ে, অক্সিজেনের যোজনী 2 এর ঘাড়ে চলে আসবে। এটা বুঝতে পারছো কি না?
এটাতে কি কোনো জটিলতা আছে যোজনী জি বিনিময় স্যার। করা নিয়ে? কথা বলো, যোজনী বিনিময়করণে কোনো জটিলতা হলো কি? অক্সিজেনেরটা গেল অ্যালুমিনিয়ামের কাছে, অ্যালুমিনিয়ামেরটা আসলো অক্সিজেনের কাছে। ক্লিয়ার বুঝছো? আমার সাথে কথা বলো, ক্লিয়ার বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, আমাকে তাহলে এটা একটু হেল্প করো তো। লোহার যোজনী 3, Fe। ওকে। আর এখানে সালফারের যোজনী হলো তোমার 2, S মানে সালফার। তাহলে সালফারের যোজনী 2 কার ঘাড়ে বসবে? প্রথমটা কি বললেন? লোহার যোজনী হলো 3, খুব মনোযোগ দাও, লোহার যোজনী হলো 3, সালফারের যোজনী হলো 2। তাহলে এই 2 কার ঘাড়ে যাবে, 3 ঘাড় কার কার ঘাড়ে যাবে? লোহার কাছে যাবে 2, আর লোহার সালফারের কাছে কাছে যাবে যাবে 3। 2, আর 3 যাবে কার কাছে? সালফারের কাছে। সালফারের কাছে। ফাইন, থ্যাংক ইউ। এটাই তো নিয়ম, একজনেরটা আর একজনের কাজ যাবে। কথা বলুনি? একজনেরটা আর একজনের কাজ চলে যাবে, এটাই তো নিয়ম। তাহলে আমার মনে হয় যে যোজনী বিনিময়করণে পুরো অপশন শেষ। এটা নিয়ে আর কোনো সমস্যা হবে? কথা বলো। না স্যার। তাহলে আজকে তুমি এই সংকেতটা শিখে নাও, ধাতু ও অধাতু মিলে। আজকে শুধু এই নিয়মটাই তোমাকে প্র্যাকটিস করাবো। এই নিয়ম আর এখানে কিছু উদাহরণ আছে, এটা করে দিই, তোমাকে ইনশাল্লাহ ছুটি দিয়ে দেবো। তুমি কি আহ, অন্য কম্পিউটারে যুক্ত হয়ে বাড়তি পড়া পড়বা, না আজকে এই পর্যন্তই রাখবা? কথা বলো। তাহলে আমি শুধু এই পড়াগুলো ভালোভাবে বুঝাই দিয়ে তোমাকে ছুটি দেবো। আর যদি কারণ এখানে সময় আছে অনলি 4 মিনিট, 4 মিনিটে আমার এই কটা উদাহরণ বুঝাই দেওয়া হয়ে যাবে। তাহলে এরপরে পড়লে তোমাকে ওই 1 নম্বর আইডিতে জয়েন করে আমি ওখানে পড়া বুঝাই দিতে পারবো। না স্যার, পড়বো না। আচ্ছা, তো নেক্সটে গিয়ে কিন্তু তোমার সময় বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। এখন তো আর অত ব্যস্ততা থাকার কথা না। তা আজকে আমি তাহলে এই কটা বুঝাই দিই, এখনো কয়েক মিনিট সময় আছে, এটা আমি বুঝাই দিই। এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, এই জায়গায় দেখো লেখা আছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের যোজনী 2 ক্লোরিনের ঘাড়ে, এই যে দেখো ক্লোরিনের যোজনী 1 ক্যালসিয়ামের ঘাড়ে। দেখো তো এটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। ওই 1 কি লেখা লাগে? না। এই দেখো পরেরটা দেখো, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড লেখা আছে। ঠিক তেমনি সোডিয়াম ক্লোরাইড যোজনী 1 1 বিনিময় হয়েছে। তারপর দেখো 1 1 নাই হয়ে গেছে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড যে একটু আগে লেখালাম, দেখো তো এটাই না? হ্যাঁ। আচ্ছা, এরা যোজনী বিনিময় করে লেখছে, হয়ে গেছে। এখানে বেরিয়াম অক্সাইড, এই যে বেরিয়াম অক্সিজেন যোজনী বিনিময় হচ্ছে 2 2, পরে কেটে যা দেখো এটাই লেখা আছে। বোঝা যাচ্ছে কি না? কোনো সমস্যা হচ্ছে কি? না স্যার। এই উদাহরণগুলো থাকাতে তোমার সুবিধা হলো না অসুবিধা হলো? সুবিধা হলো। আচ্ছা, আমি তোমার বাসায় যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা এরকম। এই যে ধরো সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এই মৌল লিখেই দিচ্ছি কিন্তু। তারপরে হলো তোমার ক্যালসিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, এরপরে হলো জিঙ্ক, এরপরে এখানে হলো তোমার লোহা, Fe। তো এদের সাথে কি করবা, এখানে যোগ করবা হলো তোমার ক্লোরিন, তারপরে কি ফ্লোরিন। আচ্ছা, ক্লোরিনই করলে সবার সাথে ক্লোরিন, Cl2, Cl2।
প্লাস হলো তোমার ওই আবার ওই ক্লোরিন দিয়ে দিলাম, আবার এখানেও ক্লোরিন দিয়ে দিলাম, আবার এখানেও তোমার ওই ক্লোরিন দিয়ে দিলাম, এখানেও তোমার ওই ক্লোরিন দিয়ে দিলাম। খুব ভালোভাবে খেয়াল করো, লোহার যোজনী মনে করো 3, লোহার যোজনী কত ধরবো? 3 ধরবো। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো লোহা, Fe, আর ক্লোরিন, এবার লোহার যোজনী 3 হলে এই যে ক্লোরিনের ঘাড়ে 3 আসবে। বুঝতে পারছো? জি স্যার। আর একটা ভিতর থেকে করে দিচ্ছি, যেমন এটা ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী 2 এর ঘাড়ে, ক্লোরিনের যোজনী 1, লেখা লিখবে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিনে ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা ঠিক স্যার। আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।